আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। টিয়ার 4th ইয়ার। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষের পূর্ব এশিয়ার রাজনীতি, পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতির উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। দেখো, পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতিতে আমার যে অংশটা ছিল অর্থাৎ জাপান অংশ, সেটা কিন্তু আমি মোটামুটি তোমাদেরকে পড়িয়েছি। আমার মনে হয় আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে পড়িয়েছি, যেগুলি আমি একটু রিপিট করতে চাচ্ছি। যে জাপানের সংবিধানের বৈশিষ্ট্যগুলি, 1 নাম্বার কোশ্চেন ছিল সেখানে জাপান সংবিধানের বৈশিষ্ট্য। 2 নাম্বার কোশ্চেন ছিল জাপান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন ছিল জাপানের মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা জাপান সম্রাটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর 4 নাম্বার কোশ্চেন ছিল জাপানের আইনসভা ডায়েটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে জাপানের অর্থনৈতিক উন্নয়নের কৌশলগুলি আলোচনা করো। জাপান অর্থনৈতিক পরাশক্তি অর্জন করার কারণগুলি আলোচনা করো। তারপরে আরেকটা কোশ্চেন ছিল যেটা আমি হয়তো ওইভাবে ডিসকাস করি নাই তোমাদের, সেটা হচ্ছে মেজি যুগ কি। মেজি যুগে জাপানের সংস্কার সমূহ আলোচনা করো। তাহলে দেখো, আমার মনে হচ্ছে যে আমি মোটামুটি সবগুলি কোশ্চেনই, যেগুলি কোশ্চেন আসার মতো সেরকম 7-8টা কোশ্চেন কিন্তু জাপান অংশ দিয়ে তোমাদেরকে পড়িয়ে ফেলেছি। তারপরেও কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলি আসলে রিপিট করা যায়, যেহেতু ওই কোশ্চেনগুলি কমন আসে। যেমন ধরো, জাপানের ডায়েটের ক্ষমতা ও কার্যাবলী, জাপান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, জাপানের অর্থনৈতিক পরাশক্তি অর্জনের কারণগুলি। এই কোশ্চেনগুলি কিন্তু আসলে ঘুরে ফিরে সবসময় আসে। এবং জাপানের যে বৈশিষ্ট্যটা অর্থাৎ সংবিধানের বৈশিষ্ট্যটা, জাপান একটা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র কোন প্রক্রিয়ায় হলো, সেই যে পটসডাম ঘোষণা বা পটসডাম চুক্তি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে থেকে জাপানকে অব্যাহতি দেয়, এই যে ঘোষণাটা, এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা। এই বিষয়গুলি কিন্তু সবই আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তো সেই হিসেবে আমরা জাপানকে যদি আমরা আরেকটু আবার একবার অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে আমাদের 2-3টা ছোট ছোট টপিকস বাদ পড়ে গেছে। যেমন ধরো, জাইবাৎসু গোষ্ঠী। জাপানের 4 নম্বরের কোশ্চেনে আসতে পারে জাপান অংশ থেকে জাইবাৎসু গোষ্ঠী কারা ছিলেন। তারপরে আসতে পারে যে মেজি যুগের পুনরুত্থান বলতে কি বুঝো। তারপরে আসতে পারে তোমাদের যে জাপানি আমলাতন্ত্রের প্রভাব আলোচনা করো জাপানের সমাজ ব্যবস্থায়। তো এই কোশ্চেনগুলো ছোট ছোট কিছু বাকি আছে, আমি আজকে এগুলিই পড়ানোর চেষ্টা করছি। 1 নম্বরে দেখো যে জাইবাৎসু গোষ্ঠীটা কি। দেখো, আমরা দেখি যে জাপানি যে ইলেকট্রনিক্স, জাপানি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলি কিন্তু পৃথিবীর বিশ্বের বাজারে সবচাইতে বেশি দামি, ব্যয়বহুল এবং সবচেয়ে ভালো। এখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ প্রযুক্তিতে সবচাইতে বেশি পরিমাণে শ্রম ব্যয় করেছে, এবং এর পরিপ্রেক্ষিতে তারা কি হয়েছে, তারা কিন্তু সফলও হয়েছে। তো জাইবাৎসু গোষ্ঠী বলতে আমরা বুঝি জাপানের যে সমবায় সমিতি কেন্দ্রিক অর্থনৈতিক গোষ্ঠী, অর্থাৎ জাপানের অর্থনৈতিক ব্যবস্থাকে যে শক্তিটা, যে গোষ্ঠীটা সবচাইতে বেশি স্টেবল পজিশনে নিয়ে যায়, সেটাই হচ্ছে জাপানের ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী বণিক সমিতি। তারা কি করতো, তারা জাপানের অর্থ ব্যবস্থাকে বা তারা ছোট ছোট লগ্নিগুলিকে সব একত্রিত করতো করে একটা কর্পোরেট সোসাইটির মাধ্যমে জাপানের ব্যবসা বাণিজ্যটাকে তারা পরিচালনা করার চেষ্টা করতো। সরকার সেখানে অনেক পরিমাণে সহায়তাও দিত। এই গোষ্ঠীটাকে জাপানি ভাষায় বলা হয় জাইবাৎসু গোষ্ঠী। যেমন ধরো, জাপানি গাড়ি টয়োটা, সুজুকি, জাপানি ইলেকট্রনিক্স, সনি টিভি, হ্যাঁ, এই যে এক একটা কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু আসলে বড় বড় সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হতো। তার ফলে তারা সারা বিশ্বের অর্থনৈতিক বাজারকে তারা কি করতে পারতো, তারা
নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারতো এবং ভালো ইলেকট্রনিক ডিভাইস তারা তৈরি করতে পারতো। এইভাবেই তারা কিন্তু তাদের অর্থনীতিটাকে কি করেছিল, অনেক অনেক বেশি উন্নত করতে পেরেছিল। এবং এটার ধারাবাহিকতা আমরা দেখি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও কিন্তু জাপানি অর্থনীতি বর্তমান বিশ্বে এখনো একটা তাদের নিজেদের পজিশন কিন্তু তারা ধরে রাখার চেষ্টা করতেছে। দেখো, আমরা অনেক নতুন নতুন অর্থনৈতিক শক্তি দেখতে পাচ্ছি, চীন দেখতে পাচ্ছি, কোরিয়া দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তো আছি, হ্যাঁ, এছাড়াও আমরা এশিয়ান কান্ট্রিগুলিকেও দেখতে পাচ্ছি। কিছু কিছু এশিয়ান কান্ট্রি কিন্তু আসলে অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু জাপান তার একটা জায়গায় কিন্তু ঠিকই স্টেবল আছে। তাহলে দেখো, মূল যে বিষয়টা আমরা হাইলাইট করব সেটা হচ্ছে জাইবাৎসু গোষ্ঠীকারা। জাইবাৎসু হচ্ছে জাপানি শব্দ, যেটার অর্থ হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। তারা অর্থনীতিতে ভূমিকা রাখতো এই একইভাবে সম্মিলিতভাবে একটা শ্রেণী ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। এরপরে আসো, আমরা যদি বলি যে মেজি যুগ কি। মেজি পুনঃসংস্করণের আগে আমাদের জানতে হবে যে মেজি যুগটা কি। মেজি যুগটা হচ্ছে মূলত জাপানের রাজতন্ত্রের পুনঃ উত্থানকে বলা হয় মেজি যুগ। মেইজি, মেইজি অর্থ হচ্ছে রাজতন্ত্রের পুনরুত্থান। তাহলে আমরা কি বলবো, আমরা জানি যে সুদীর্ঘকাল জাপান একটা রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। মাঝখানে আধুনিক যুগের শুরুতে জাপানে আবার দেখা যায় সামন্ততান্ত্রিক শাসন শুরু হয়, যে শাসনটা ছিল জাপানের সামুরাই শ্রেণী, অর্থাৎ যারা যোদ্ধা শ্রেণী ছিল, যারা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করত, সেই সামুরাই শ্রেণী রাজতন্ত্রকে পরাজিত করে তারা কিন্তু আবার ক্ষমতায় আসে। এবং দীর্ঘ 200 বছর পরে 1760-এর দিকে আমরা দেখি যে জাপানে আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার যে কাহিনীটা, পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে কাহিনীটা, এটাকেই বলা হয় মেজি যুগের পুনরুত্থান। তাহলে স্টুডেন্টসরা, এক কথায় মেজি যুগের পুনরুত্থান বলতে আমরা রাজতন্ত্র, জাপানি রাজতন্ত্রেরই পুনরুত্থানকেই বুঝবো। একটা জিনিস তোমরা দেখো, খেয়াল করো যে জাপানের সমাজ ব্যবস্থায় আমরা সব সময় দেখে আসছি যে এরা একটা কনজারভেটিভ জাতি। এরা কিন্তু এদের এই রাজতন্ত্রকে খুব বেশি ভালোবাসতো এবং রাজতন্ত্রকে তারা দেবতার আশীর্বাদ, দেবতার অংশ, দৈবিক হিসেবে চিন্তা করত। জাপান একটা দ্বীপ রাষ্ট্র, তারা মনে করত যে এই রাজতন্ত্র যতদিন টিকে থাকবে ততদিন জাপানে দুর্যোগ, তারপরে হচ্ছে তোমার ভূমিকম্প, সুনামি, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলি, এগুলি অনেক কম হবে। অর্থাৎ তারা ব্রিটিশদের মতো রাজতন্ত্রকে, সম্রাটকে ঈশ্বর প্রদত্ত দৈবিক সত্তা হিসেবে চিন্তা করত। এ কারণে তারা, অর্থাৎ জাপানবাসী, জাপানের জনগণ, এত হিউজ পরিমাণ জনগণ, তারা সবসময় এক্সপেক্ট করতো জাপানের জন্য রাজতন্ত্র ফিরে আসে। রাজতন্ত্র ফেরার এই ঘটনাটাই হচ্ছে মেজির পুনঃ উদ্ধার বা মেজি পুনঃপ্রতিষ্ঠা। মেজি যুগ যখন পুনঃপ্রতিষ্ঠিত হয় তখন জাপানের সবচেয়ে সর্বকনিষ্ঠ রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মুৎসিহিতো। তার নাম ছিল কি? মুৎসিহিতো। রাজা মুৎসিহিতো ক্ষমতা গ্রহণ করার পরে তখন দেখা যায় যে সারা বিশ্বের, বহির্বিশ্বের অনেকগুলি রাষ্ট্রই আসলে গণতান্ত্রিক। হ্যাঁ, সেখানে দেখা যায় ডেমোক্রেসি অনেক বেশি জয়কার একটা ভূমিকা রাখছে। তখন মুৎসিহিতো কিন্তু আসলে প্রাচীন রাজতান্ত্রিক চিন্তাধারায় না গিয়ে তিনি আবার তার যে মন্ত্রিসভা ছিল বা তার যে রাজ্য পরিচালনাকারী সদস্যরা ছিল তাদেরকে তিনি বিভিন্ন দেশ থেকে খোঁজখবর নিতে পাঠান যে কিভাবে অন্যান্য রাষ্ট্রগুলি গণতান্ত্রিক আদলে পরিচালিত হচ্ছে। সেই হিসেবে তাদের কাছ থেকে ধারণা নিয়ে, উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে ধারণা নিয়ে রাজা মুৎসিহিতো কিন্তু নতুন একটা শাসন ব্যবস্থাও তৈরি করেন এবং এই শাসন ব্যবস্থা পরিচালিত হয় একটা শাসনতন্ত্রের দ্বারা, যেটাকে 5টা প্রতিজ্ঞাপত্রের সমন্বয় বলা হয়। অর্থাৎ মেজি যুগেও কিন্তু জাপানে একটা সংবিধান তৈরি হয়। এই যে 5টা প্রতিজ্ঞাপত্র বা শপথ বাক্য, এটা কিন্তু আসলে এক ধরনের সংবিধানেরই রূপরেখা। অর্থাৎ জাপানে 1760-এর পরে
রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ঠিকই, কিন্তু সেই রাজতান্ত্রিক কাঠামোটা ছিল অনেকটাই কি ধরনের, গণতান্ত্রিক আদলের। এই কারণে দেখা যায় যে নতুন যে শাসনতন্ত্র জাপানে তৈরি করে রাজারা, হ্যাঁ রাজার আমলে, মুচিহিতোর আমল থেকে একদম 1947-এর আগ পর্যন্ত যে সময়টা রাষ্ট্র পরিচালিত হয়, সেই সময় কিন্তু আসলে জাপানকে আমরা আধুনিক কাঠামোর বা আধুনিক ভিত্তিরই একটা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দেখতে পাই। এবং যেই কারণে দেখা যায় যে জাপান খুবই দ্রুত অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে থাকে। অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে জাপানের উত্তরোত্তর প্রভাব বৃদ্ধির যে প্রবণতা, এটাই কিন্তু জাপানকে সাম্রাজ্যবাদী আগ্রাসনমুখী করার দিকে ধাবিত করে। জাপান দেখা যায় যে বিভিন্নভাবেই বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারা জাপানের সর্বাপেক্ষা প্রতিবেশী রাষ্ট্র ছিল কোরিয়া। কোরিয়ার সাথে জাপানের বিভিন্ন প্রদেশকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধজনক অবস্থা হয়। কোরিয়া এবং চীন দুইটা রাষ্ট্রের সাথে জাপানের যুদ্ধ হয় এবং দেখা যায় এই যুদ্ধে কিন্তু জাপান জয়ী হয়। জয়ী হওয়ার পরে কি হয়, চীন জাপান যুদ্ধে জাপান জয়ী হলে পরে জাপানের কিন্তু আসলে সাম্রাজ্যবাদী চিন্তাধারা আরো বেশি বেড়ে যায়। তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। তারা মনে করে যে আমরা বুঝি সারা বিশ্বই জয় করে নিতে পারবো। জাপানের এই উচ্চ বিলাসী চিন্তাধারায় জাপানকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় ফেলায়। তাহলে আমরা বলবো যে মেজি পুনঃসংস্কার বা মেজি পুনঃসংস্কারে জাপানের উত্তর বৃদ্ধি হয়। এই বৃদ্ধিগুলির পিছনে আসলে তৎকালীন জাপান সরকার বা তৎকালীন জাপানের যে রাজতান্ত্রিক সরকার, তার একটা ভূমিকা ছিল। কিন্তু তারপরও আমরা বলবো যে এই ভূমিকাটা ততটা রাজতান্ত্রিক না, ততটা প্রজাকে শোষণ বা শাসন করার মতো ছিল না। এইটা অনেকটাই আমরা দেখি যে গণতান্ত্রিক মনোভাবাপূর্ণ ছিল এবং এই কারণে জাপানে কিন্তু উত্তরোত্তর রাষ্ট্রের উন্নয়ন হয়েছে। এখন জাপানের এই মেজি পুনরুদ্ধারের পরে যে সংস্কারগুলি হয়, তার মানে কি সংস্কার, পরিবর্তনগুলি আসে, সেই পরিবর্তনগুলো কি? এই কোশ্চেনটা অনেক সময় আসে যে জাপানে মেজি পুনঃপ্রতিষ্ঠার পরে যে শাসনতান্ত্রিক সংস্কার হয় বা যে শিক্ষা সংস্কার হয় বা যে সাংস্কৃতিক সংস্কার হয়, সেগুলি সম্পর্কে আলোচনা করো। জাপানে মেজি পুনঃপ্রতিষ্ঠার পরে সাধারণত আমরা 4 ধরনের সংস্কার বইয়ের মধ্যে দেখতে পাই। একটা হচ্ছে শিক্ষা, কৃষি, হ্যাঁ অর্থনৈতিক, আর একটা হচ্ছে শাসনতান্ত্রিক। শাসনতান্ত্রিক ক্ষেত্রে যদি আমরা প্রথমেই বলি তাহলে বলবো যে জাপান অনেক বেশি পরিমাণে একটা বুদ্ধিদীপ্ত রাষ্ট্র বা একটা গণতান্ত্রিক আদলের রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা জাপানের সরকারের বুদ্ধিদীপ্ত মানসিকতা এবং উদার মানসিকতারই একটা পরিচায়ক। তারপরে যদি আমরা আরেকটা পয়েন্টস দেখি যে শিক্ষা, হ্যাঁ জাপান তখন আর এত কনজারভেটিভ রাষ্ট্র হিসেবে শুধুমাত্র জাপানি শিক্ষাটাকেই কিন্তু আঁকড়ে ধরে বসে থাকে না। আমরা দেখি জাপানি ভাষার, জাপানি শিক্ষার, ওদের নিজেদের কারিগরি বিষয়গুলোর প্রতি কিন্তু আকর্ষণ বেশি। জাপানের সব শ্রেণীর মানুষ কিন্তু উচ্চ শিক্ষিত হয় না। ওদের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি কেউ কারিগরি শিক্ষা লাভ করে। কারো যদি গাড়ি বানানোর প্রতি ঝোঁক থাকে, সে দেখা যায় ছোটবেলা থেকে এই ধরনের পড়াশোনাই করে। কারো দেখা যায় যে কন্ট্রাক্টরের কাজ করে, রড সিমেন্টের প্রতি যদি তার আগ্রহ থাকে, তখন কিন্তু তাদের গার্ডিয়ানরা তাদেরকে ওইমুখী শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তার মানে কি, সব শ্রেণীর মানুষ কিন্তু জাপানের একই লেভেলের শিক্ষা পায় না। যেমন আমাদের দেশকে আমরা বলতে পারি যে ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণীর মানুষই কিন্তু একটা লেভেল পর্যন্ত একই রকমের শিক্ষা পায় আমাদের, কিন্তু ওদের শিক্ষা ব্যবস্থাটা এরকম না। এই যে শিক্ষা ব্যবস্থায় ওদের একটা চেঞ্জিং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায়, এটা কিন্তু ওদেরকে অর্থনৈতিকভাবে অনেক বেশি ডেভেলপ করতে সহায়তা করে। কারণ কি, আমরা দেখি জাপানি কারিগরি দক্ষতা, জাপানি কৌশল, জাপানি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হ্যাঁ অনেক বেশি অন্যান্য দেশের চাইতে ডেভেলপড। এটা হওয়ার পিছনে একটাই কারণ, ওরা মানুষের ব্রেনটাকে, যার ব্রেন যেদিকে বেশি কার্যকর, তারকে সেই দিকেই, তাদের কনসেপচুয়ালটা সেই দিকেই নেয়ার চেষ্টা করেছিল। এটা হয়েছিল কিন্তু মেজি যুগ থেকেই। এই কারণে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কায় খুব একটা আর কি নড়বড়ে অবস্থায় চলে যায় নাই। তারপরে আমরা শিক্ষা সংস্কারের পরে দেখবো যে ওদের
আরেকটা শাসনতান্ত্রিক সংস্কারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওদের শাসনতান্ত্রিক ব্যবস্থাটাকে অনেকটাই আমলাতন্ত্র নির্ভর করে ফেলা হয়। ওদের শাসন ব্যবস্থায় আমলাদের প্রভাব অনেক বেশি। পুরা সিস্টেমের বাইরে গিয়ে ওরা কোনো কাজ নিজেরা করে না, এবং এই কারণে ওদের দুর্নীতিও কিন্তু অনেক কম। অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওরা ক্ষুদ্র ঋণ দান কর্মসূচি তৈরি করে, যে কর্মসূচির মাধ্যমে ওরা ছোট ছোট প্রতিষ্ঠানকে কয়েকটা প্রতিষ্ঠানের সমন্বয়ে বড় প্রতিষ্ঠানে তৈরি করে ঋণ দেওয়ার একটা প্রবণতা ওরা তৈরি করে। এর পরিপ্রেক্ষিতেও কিন্তু জাপানের কি হয়, ভারী অস্ত্র, তারপর ভারী জাহাজ, নির্মাণ শিল্প যেগুলি আমরা বলবো, এগুলিতে জাপান অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে আসো যে সাংস্কৃতিক সংস্কার। আমরা জানি যে জাপান হচ্ছে একটা কি ধরনের রাষ্ট্র, কনজারভেটিভ রাষ্ট্র। তোমরা দেখো এখনো জাপানের সমাজ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না। ওরা এখনো সে কাঠি দিয়ে খাবার খায়। ওদের খাবার, রুচি, অভ্যাস এগুলিতে কিন্তু পাশ্চাত্য চিন্তার প্রভাব বা অন্য দেশি চিন্তার প্রভাব খুব কম। অর্থাৎ ওদের একটা নিজস্ব সংস্কৃতি আছে যেটাকে ওরা খুব শক্তভাবে লালন পালন করে, এবং ওদের সংস্কৃতিকে ওরা রেসপেক্ট করে। ওরা এখনো মনে করে যে জাপানের যিনি সংবিধানের প্রধান আছেন, এখনো রাষ্ট্রের প্রধান আছেন জাপানের সম্রাট, তিনি এখনো দৈবিক শক্তির অংশ। ওরা এগুলি চিন্তা করে, এবং এগুলি চিন্তা করে ওরা মানসিকভাবে স্বস্তি পায়। তাহলে আমরা দেখি যে ওদের যে রিচুয়ালগুলা, ওদের যে ঐতিহ্যগুলা, এখান থেকে কিন্তু ওরা বের হয়ে আসতে পারে নাই। নট নাও, এখনো পর্যন্ত কিন্তু জাপান এত আধুনিক একটা রাষ্ট্র, কিন্তু ওদের শিক্ষা ব্যবস্থা, ওদের ধর্মীয় রিচুয়াল কোনো কিছুতে কিন্তু অন্য রাষ্ট্রের প্রভাব খুব কম। তারপরে কি আর একটা জিনিস আমরা দেখবো যে ধর্মীয় প্রভাব। জাপানের শাসন ব্যবস্থায় ধর্মের একটা প্রভাব আছে, সেই প্রভাবটা অন্যান্য রাষ্ট্রের চাইতে অনেক কম। দেখা যায় ওদের কোনো জিষ্ট ধর্ম, যেমন ধরো আমাদের আছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই ধরনের কোনো জিষ্ট ধর্ম ওদের নাই। ওদের ম্যাক্সিমাম অনুসারীরা হচ্ছে শিন্তো ধর্মের অনুসারী। ওদের নিজস্ব বানানো কিছু ধর্ম আছে, এছাড়াও বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান কম, মুসলমান কম, এই সম্প্রদায়গুলি মোটামুটি কম, কিন্তু ওদের নিজস্ব একটা ধর্ম আছে। এই ধর্ম শিন্তো ধর্মটা এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ শিন্তো ধর্মের মানুষ বেশি পরিমাণে ওইখানে বাস করে। অর্থাৎ ওদের ধর্মীয় বোধ আমাদের এই যে মৌলিক ধর্মাবলম্বীদের চাইতে কিন্তু কম। কিন্তু ওরা যে ধর্মকে মানে, ওরা যে দেবতাকে মানে, তার সেই দেবতার প্রতি কিন্তু ওদের আবার অনেক আস্থা বিশ্বাস আছে। তাহলে দৈবিক শক্তিকে ওরা মানে। আমরা আমাদের যে গতানুগতিক ধর্ম, এগুলি মানে না বলে যে বলবো না যে ওদের কোনো ধর্ম নেই, তা কিন্তু বলা যাবে না। তাহলে দেখো, আর রাজনীতির ক্ষেত্রে প্রভাবটা যেটা আমি প্রথমেই বলেছি যে মেজি যুগ যখন পুনঃসংস্কার হয়, তখন জাপান আস্তে আস্তে উত্তরোত্তর কিন্তু সমৃদ্ধি অর্জন করতে থাকে। সমৃদ্ধি অর্জন করতে থাকলে কোনো রাষ্ট্র সবার প্রথমেই কিন্তু তার আসলে রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করার টেন্ডেন্সি তৈরি হয়, যেটা জাপানের ক্ষেত্রেও হয়েছিল। আমরা দেখি যে জাপান 1800 শতকের পরে, 1800 শতক থেকে 1905 পর্যন্ত বা 1895 পর্যন্ত, এই সালটার মধ্যে জাপানে অনেক বেশি সাম্রাজ্যবাদী বা আগ্রাসনবাদী মনোভাব কিন্তু তৈরি হয়। জাপান যে একদম এমনি এমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় গেছে তা না, জাপানের মধ্যেও একটা আগ্রাসনবাদী মনোভাব ছিল। কিন্তু বর্তমান সময়ে কেন জাপান এত রাজনীতিতে চুপ? কারণ হচ্ছে ওই যে পটসডাম থিওরি বা পটসডাম ঘোষণা, এই চুক্তি অনুযায়ী জাপানের উপরে যুদ্ধে পরাজিত রাষ্ট্র হিসেবে বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছিল। এই শর্তগুলোর মধ্যে একটাই ছিল এই, জাপানে কোনো শক্তিশালী সামরিক বাহিনী থাকবে না। যেইটুকু সামরিক বাহিনী থাকলে রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা যায়, সেইটুকুই থাকবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, আর একটা বিষয় শর্ত ছিল, সেটা হচ্ছে জাপান বিশ্বের রাজনীতির পরবর্তী কোনো সেক্টরে আর হস্তক্ষেপ করবে না। তার মানে কি, জাপান অর্থনীতিতে এখন আর যতই সমৃদ্ধশালী হোক, বিশ্ব রাজনীতিতে যতই প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখুক না কেন, আসলে ডাইরেক্টলি জাপান এখন আর ততটা প্রভাব বিস্তার করতে পারছে না।
এভাবে আমরা জাপানের রাজনীতিকে বা মেজি পরবর্তী সময়ে জাপানের অবস্থাকে, জাপানের শাসন ব্যবস্থাকে বিশ্লেষণ করতে পারি। তাহলে স্টুডেন্টসরা, আজকে আমরা পড়লাম জাপানের মেজি পরবর্তী যুগে জাপানের শাসন ব্যবস্থার সংস্করণ, শিক্ষা ব্যবস্থার সংস্করণ, তারপরে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার সংস্করণ। যে অর্থনৈতিক গোষ্ঠীটা তাদের গড়ে উঠছিল, সে অর্থনৈতিক গোষ্ঠীটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেকটা ভেঙে যাওয়ার পরেও দেখা যায় যে 1960 থেকে আবার এই 2020-এর মধ্যে জাপান কিন্তু অর্থনীতিতে আবার একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবেই ভূমিকা রাখতে শুরু করে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আসলে ওই যে জাইবাৎসুকি, তারপরে হচ্ছে তোমার জাপানের মেজি সংস্করণের জাপানের প্রভাব বা মেজি পুনরুত্থানের পরে জাপানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং শিক্ষাগত পরিবর্তনগুলা কি ছিল। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে আসে যে জাপানের মেজি পুনরুত্থান বলতে কি বুঝো, বা মেজি পুনরুত্থান পরবর্তী অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রভাবটা কি ছিল। মূলত মেজি পুনরুত্থানের পরে জাপানের মধ্যে আমরা একটা আগ্রাসনবাদী চিন্তাধারা দেখতে পাই। এরপরে আর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরে আবার যখন কিছু পরাজিত শক্তি হিসেবে কিছু শর্ত তাদের উপরে আরোপ করা হয়, তাদেরকে কোণঠাসা করা হয়, তাদেরকে নিবৃত করা হয় যুদ্ধ মনোভাব থেকে, তখন থেকে কিন্তু তারা আবার নর্মাল একটা রাষ্ট্র হিসেবেই আচরণ করা শুরু করে। যদিও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় ক্ষমতা বা বিশ্ব রাষ্ট্রের ক্ষমতাকে পরিচালনার ক্ষেত্রে আমরা তার তেমন কোনো আর ভূমিকা দেখতে পাই না। কিন্তু এটাও সত্যি যে জাপান কিন্তু জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য। নিরাপত্তা পরিষদে যে 5টা স্থায়ী রাষ্ট্র থাকে তার একটা কিন্তু জাপান। এভাবেই তোমরা জাপানকে বিশ্লেষণ করতে পারো। একটা কথা মাথায় রাখবা যে জাপান থেকে অন্তত পরীক্ষা যদি হয় 4টা কোশ্চেন আসবে। জাপান অংশ থেকে 4টা কোশ্চেন আসবে, গ বিভাগে, খ বিভাগে। তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ জাপান অংশটা কম্পারেটিভলি সহজ এবং ছোট ছোট প্রশ্নগুলো পড়ার জন্য তোমাদের অবশ্যই একটু হলেও বই পড়তে হবে, কারণ ব্রিফ কোশ্চেনও তো 3-4টা জাপান থেকে আসবে। পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি 3টা দেশের সমন্বয়ে গঠিত। এর মধ্যে 2টা মুখ্য রাষ্ট্র হচ্ছে জাপান এবং চীন। চীন অনেক বড়, আমি জানি না চীন তোমরা কতটুকু পড়তে পেরেছো বা পড়েছো, তবে চীনটা কিন্তু কম্পারেটিভলি জাপানের চেয়ে কঠিন। তোমরা চেষ্টা করবা চীনের যে গণতান্ত্রিক কাঠামো, চীনের যে শাসন ব্যবস্থা, এগুলি সম্পর্কেও কিছুটা জ্ঞান রাখার। আর চীন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও সেখানে যে কিছু কিছু পরিমাণে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এইগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার কনসেপশন রাখবা। কারণ যদি কখনো পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের 4th ইয়ারে ভাইবাও ফেস করতে হবে। সেই ক্ষেত্রে এগুলো কিন্তু খুব কমন কোশ্চেন যে আসলে চীনের বর্তমান কাঠামোটা কি, বা চীনের জনক কে, চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠাতা কে। জাপানের ক্ষেত্রেও এই জিনিসগুলো আসবে। জাপানের বর্তমান সরকার প্রধান কে, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না সম্রাট, হ্যাঁ, জাপানের রাষ্ট্রপতি আছে কিনা, জাপানের সেপারেশন অফ পাওয়ার আছে কিনা, জাপানের রাজনৈতিক দলীয় ব্যবস্থা কি, বা এটা আসতে পারে যে জাপানের শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও। যার জন্য এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার কনসেপশন রাখবা। সবাই এতদিন ভালো থাকো, সুস্থ থাকো। কোথাও যদি পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি বা না পাবলিক পলিসি, এই 2 বিষয়ের কোথাও যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানাবা। তোমরা যদি আমাকে না জানাও আমি কিন্তু আসলে বুঝতে পারবো না। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করো বা এখানেই কমেন্ট করো, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে তোমাদের এই টপিক্সটায় সমস্যা আছে, তখন আমি তোমাদের সেইভাবেই একটা ক্লাস নিতে পারবো। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।